নরসিমহা রাও, চৌধুরী চরণ সিং। দেশের এই দুই প্রাক্তন প্রধানমন্ত্রী চলতি বছর মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হচ্ছেন। এরা ছাড়াও বিজ্ঞানী ডক্টর এম.এস. স্বামীনাথনকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করছে মোদী সরকার। ঘটনাচক্রে এম.এস. স্বামীনাথন দেশে সবুজ বিপ্লবের অন্যতম রূপকার। তার এই কীর্তিকে সম্মান জানাতেই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান, এমনটাই মোদী সরকার সূত্রে খবর। শুক্রবার বেলা বাড়লে এক্স অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী লেখেন, জানাতে পেরে আনন্দিত যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমহা রাও ভারতরত্ন সম্মানে ভূষিত হবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তার কাজ স্মরণীয় থাকবে। তার প্রধানমন্ত্রিত্বকালে ভারত আর্থিকভাবে এগিয়ে গিয়েছিল। চৌধুরী চরণ সিং এর প্রসঙ্গ উল্লেখে প্রধানমন্ত্রী লেখেন, আমাদের সরকারের সৌভাগ্য যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হচ্ছে। দেশের প্রতি তাঁর অবদানে এই সম্মাননা তাঁর প্রাপ্য। উনি কৃষক কল্যাণে পুরো জীবন সমর্পিত করেছিলেন। পাশাপাশি প্রধানমন্ত্রী লেখেন, ডক্টর এম.এস. স্বামীনাথনকে ভারতরত্ন সম্মানে ভূষিত করছে ভারত সরকার। কৃষি এবং কৃষক কল্যাণে তাঁর কাজ চিরস্মরণীয়। তাঁর কাজে ভর করে ভারত কৃষি ক্ষেত্রে আত্মনির্ভর হয়েছে। ইতিমধ্যে দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন সম্মানে ভূষিত করার খবর ঘোষণা হয়েছে। এবছর ভারতরত্ন সম্মান যে 5 জনকে দেওয়া হবে তাদের মধ্যে একমাত্র লালকৃষ্ণ আডবাণী জীবিত, বাকি 4 জন মরণোত্তর সম্মান পাবেন। লালকৃষ্ণ আডবাণী দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং জনতা সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা এবং রাম মন্দির আন্দোলনের পুরোধা। পি.ভি. নরসিমহা রাও গান্ধী পরিবারের সঙ্গে তার বিপরীতমুখী সম্পর্ক সর্বজনবিদিত। 1991 থেকে 1996 দেশের 9ম প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার সামলান তিনি। তার আমলেই দেশব্যাপী আর্থিক উদারনীতি নেওয়া হয়েছিল। তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিংকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন তিনি। বিশ্লেষকরা বলছেন, সেই আর্থিক উদারনীতিকে খুব একটা ভালো চোখে নেয়নি গান্ধী পরিবার। প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পর জাতীয় রাজনীতিতে কংগ্রেস তাকে কার্যত একঘরে করেছিল। মৃত্যুর আগে পর্যন্ত গুরুত্বের বদলে অবজ্ঞাই পেয়েছিলেন তিনি। তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিংকে এই বিষয়ে তিনি পুরো ছাড় দিয়েছিলেন। ভারতীয় অর্থনীতির রূপান্তরের গুরুত্বপূর্ণ ক্ষণ নরসিমহা রাও সরকারের 5 বছর। কর্পূরী ঠাকুর অবিভক্ত বিহারের 2 বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি। ভারতীয় ক্রান্তি দলের সদস্য হিসেবে তিনি বিহারের মানুষের কল্যাণে কাজ করেছিলেন। চৌধুরী চরণ সিং 1979 জুলাই থেকে 1980 জানুয়ারি পর্যন্ত অকংগ্রেসী প্রধানমন্ত্রী হিসেবে তার 6 মাসের প্রধানমন্ত্রিত্বকালে কৃষি এবং কৃষক উন্নয়নে ব্যাপক কাজ করেছিলেন। ডক্টর এম.এস. স্বামীনাথন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী থেকে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্ব 11 বছরে দেশকে খাদ্য স্বনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এম.এস. স্বামীনাথন। আর্থিক বাস্তুতন্ত্রের জনক হিসেবে রাষ্ট্রসংঘ তার কাজকে স্বীকৃতি দিয়েছে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। এবার থেকে বিধানসভার প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে অধ্যক্ষের কাছ থেকে, এমনই নির্দেশিকা জারি করা হয়েছে বলে সূত্রের খবর। বিষয়টির সূত্রপাত বাজেট পেশের পর থেকে। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন শারীরিক অবস্থার কারণে প্রেস কর্নারে না গিয়ে ভার্চুয়ালি সাংবাদিক বৈঠক করবেন। এরপর যখন তিনি সাংবাদিক বৈঠকের জন্য যান তখন দেখেন সাংবাদিক সম্মেলনের কক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক চলছে। মুখ্যমন্ত্রী তখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন, কিন্তু তারপরেও বিরোধী দলনেতা প্রেস কনফারেন্স চালিয়ে যান। এরপর বিধানসভার প্রেস কর্নারের ভার্চুয়াল মোডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের লাইন দেওয়া হলে কেউ বা কারা সেই লাইন কেটে দেয়। ঘটনায় তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানায় এফআইআরও দায়ের করা হয়। বিধানসভার অন্দরে বাজেট অধিবেশনের পরেই সাংবাদিক সম্মেলন করা নিয়ে কিন্তু শাসক বিরোধী তরজা চরমে পৌঁছয়। যেটা সূত্রের খবর যে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন ব্যাহত করবার জন্যই গতকাল অর্থাৎ বাজেট অধিবেশনের পরে বিরোধী দল তারা দীর্ঘ সময় ধরে প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করছিলেন এবং তারপর থেকে এই নয়া নির্দেশিকা জারি হয়েছে বলে সূত্র মারফত খবর।
ঘটনার পর শুক্রবারই নয়া নির্দেশিকা জারি হতে দেখা যায় বিধানসভার তরফে। নয়া নির্দেশিকায় একজনের সাংবাদিক সম্মেলনের জন্য সর্বাধিক ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে। এছাড়াও বলা হয় সাংবাদিক কক্ষ ব্যবহারে আগাম অনুমতি নিতে হবে অধ্যক্ষকে। যদিও এই নির্দেশিকা পরোয়া করেন না বলেই সাফ জানান শুভেন্দু অধিকারী। জানান, ওরা সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা বন্ধ করেছে, আমরা বিধানসভার ভিতর থেকে সোশ্যাল মিডিয়ায় লাইভের ব্যবস্থা করব, লিংক পাঠিয়ে দেব বলে সাফ হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। আপনার ডেমোক্রেসি কনস্টিটিউশনের ফোর্থ পিলার হচ্ছে মিডিয়া, সেই মিডিয়ার বিধানসভার অবস্থা দেখুন। এতে আমাদের কোনো ক্ষতি হবে না, আমরা রুমে বসে ফেসবুক লাইভ করব, লিংক নিয়ে নেবেন, নো নিড মিডিয়া সেন্টার, আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে করব। এই নতুন নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকবার প্রেস কনফারেন্স করতে গেলে অধ্যক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে যারা প্রেস কনফারেন্স করবে তাদের, এবং পাশাপাশি এই প্রতি অনুমতির ভিত্তিতে কিন্তু সর্বোচ্চ ৪৫ মিনিট এই প্রেস কর্নার অর্থাৎ সাংবাদিকদের জন্য নির্দিষ্ট করে দেওয়া জায়গা সেটা ব্যবহার করতে পারবে সাংবাদিক সম্মেলন করবার জন্য। ক্যামেরা অপূর্ব দেবদাসের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। যে ঘটনা কাল ঘটিয়েছে এতে প্রমাণ হচ্ছে যে এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে আমাদের শারীরিকভাবে নিগ্রহ এমনকি খুনও করতে পারে। এমন মন্তব্য কেন করলেন বিরোধী দলনেতা? কোন ঘটনার দিকে এই মন্তব্যের মাধ্যমে ইঙ্গিত করলেন তিনি? শুক্রবার সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে স্পষ্টই তিনি বিস্ফোরক কিছু তথ্য প্রকাশ্যে আনেন। হাতের ছবি সহ শুভেন্দু অধিকারী এদিন দেখান এবং বলেন, কিছু দুষ্কৃতী অধ্যক্ষের প্রচ্ছন্ন মদতে বিধানসভার ভিতরে ঢুকে বিজেপির মহিলা বিধায়কদের পিছু নেয় এবং তাদের উদ্দেশ্যে তৃণমূল জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সূচক কিছু মন্তব্য করতে থাকে। আমরা প্রতিবাদ করে যখন ব্যাক করে আসছি তখন আমরা দেখলাম আমাদের মহিলা এমএলএ, বিশেষ করে অগ্নিমিত্রা পাল, শিখা চ্যাটার্জি, মালতী রাভা রায়, তাপসী মন্ডল, এদেরকে কার্যত তৃণমূল জিন্দাবাদ, মমতা জিন্দাবাদ করতে করতে এদের পিছন পিছন আসছে। আমরা আবার যখন রবি মাইতি সহ কয়েকজন এমএলএ ঘুরে দাঁড়িয়েছে, সাথে সাথে ওরা পিছিয়েও গেছে, অ্যাসেম্বলির ভিতরে ঢুকে গেছে। এমনকি তৃণমূল কাউন্সিলর মৌসুমী দাসের ভাই নারায়ণ দাস সেখানে ঢুকে ওই দুষ্কৃতীদের আর যাওয়া ঠিক হবে না বলে নিয়ে চলে আসেন। সচিবের কাছে বিষয়টি জানিয়েছেন বলে ঠিক কি বললেন শুভেন্দু, শুনুন। আমরা সচিবকে বলেছি বিধানসভায় এমএলএরা বা এমএলএ সংশ্লিষ্ট কিছু বিষয় হলে আপনি স্পিকারকে দেখান, ঠিক আছে, কিন্তু আপনার এই তথাকথিত নিরাপত্তা রক্ষীর নামে চতুর্থ শ্রেণীর পার্টির ক্যাডারদের যাদের ঢুকিয়েছেন বিমান ব্যানার্জির সৌজন্যে, সেই লোকেদের এখানে গুন্ডামি করার জন্য নামানো হয়েছিল। এর বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নেবে বলেই সাফ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শেষ হওয়ার পরে আমাদের মহিলা বিধায়করা হেয়ার স্ট্রিট থানাতে গিয়ে এদের বিরুদ্ধে কমপ্লেন করবে, এফআইআর হবে না আমরা জানি। এক সপ্তাহ পরে আমরা আমাদের মহিলা বিধায়করা প্রয়োজনে আদালতের হস্তক্ষেপ চাইব যদি সচিব এবং কলকাতা পুলিশ এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়। তবে এখানে প্রশ্ন থাকছে নানা রকম। সম্পূর্ণ ঘটনা সামনে আসার পর ওয়াকিবহাল মহলের প্রশ্ন, সুস্থ গণতন্ত্র বহুদিন ধরে বিঘ্নিত হচ্ছে এ রাজ্যে। এদিকে সাধারণের মনে ভয়, যদি বিধানসভার ভিতরেও বিধায়করা নিরাপদ না হন তাহলে এমন সন্দেশখালী, এমন জেলিয়াখালী তো সারা রাজ্যে মুহুর্মুহুই তৈরি হবে। বিধায়কদের নিরাপত্তা নেই, সাধারণের নিরাপত্তা তবে এ রাজ্যে কতটা? সামগ্রিক ঘটনায় যদিও সকলের ধিক্কার শাসক দলের দিকে। সুদিন আসবে কবে? প্রশ্ন উঠলেও উত্তর নেই। ক্যালকাটা নিউজ।
খয়রাতির বন্যা বইল রাজ্য বাজেটে, লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ল, মাধ্যমিক পাশের পর সকল পড়ুয়াদের হাতে স্মার্টফোনের ঘোষণা, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হলো, সরকারি কর্মচারীরা আর ঘেউ ঘেউ করতে পারবেন না, বাড়ল ডিএ। সবই হলো, কল্পতরু হলেন মমতা। বাজেট শেষে আওড়ানো হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা, তোমরাই পারবে, তোমরাই ছাত্র যৌবন, নবান্নেতে আসুক ধনধান্য প্লাবন। উন্নয়নের জুড়িগাড়ি চলল বিধানসভায়, তবে নিন্দুকেরা প্রথমেই শটান বলে দিল এ বাজেট বাজেট নয়, নির্বাচনী ইস্তেহার। রাজ্যের দরিদ্র থেকে অতি দরিদ্র খুশি মুখ্যমন্ত্রীর কাজে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে দুর্গাপুজোয় পাড়ার বাপি পানুদের দেদার খরচের অঙ্গীকার। নিন্দুকরা বলবে আর তা বিশ্বাস করতে হবে এমনটা তো নয়, যুক্তি চাই, যুক্তি। দেখা যাক কি যুক্তি দিচ্ছে নিন্দুকের দল। এবারে মোট বাজেট পেশ 3,66,000 কোটি টাকার। হিসেব পরিষ্কার, বাজেটের 1,27,000 কোটি টাকা আসবে কেন্দ্রীয় সরকারের করের ভাগ এবং অনুদান থেকে। রাজ্য সরকারের নিজস্ব কর 1,02,000 কোটি টাকার মতো। এই ফাঁকে বলে রাখা ভালো, এই রাজস্বের প্রায় 22,000 কোটি টাকা আসে মদ বেচে। বাকি টাকা 4 ভাগ বলে গেছেন ঋণং কৃত্তা হৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত। মোদ্দা কথা হলো ধার করে ঘি খাও। বাজেটের বাকি টাকা আসবে ঋণ থেকে। 92,000 কোটি টাকা ধার করবে রাজ্য, যার 80,000 কোটি টাকা বাজার থেকে চড়া সুদে। রাজ্য ঋণের চোরাবালিতে আরেকটু ডুবলো। মোট ঋণ 7 লক্ষ কোটি টাকা। 2011 সালে সংখ্যাটা ছিল 1,92,000 কোটি। কিন্তু এত যে আয়োজন, তার ফল কি দাঁড়াতে চলেছে? বাজেটে কৃষি উৎপাদনের কথা এড়িয়ে যাওয়া হয়েছে সযত্নে। ক্ষুদ্র মাঝারি বৃহৎ শিল্পের ঢক্কানিনাদ বাজানো রাজ্য সরকারের বাজেটে পরিকাঠামো খাতে ব্যয়ের কোনো উল্লেখ নেই। পিপিপি মডেলে 4টি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির কথা বলা হয়েছে বটে, কিন্তু বাজেটে রাখা হয়েছে মাত্র 100 কোটি টাকা, যা হাস্যকর। মোটের উপর বাজেটে নেই আয়ের বন্দোবস্তের কোনো সুনির্দিষ্ট রূপরেখা। এর আগের বাজেটে কর্মসংস্থানের জন্য 2টি ফানুস ওড়ানো হয়েছিল। এর একটি হলো তাজপুর বন্দর, 2 নম্বর ফানুস অবশ্যই দেউচাপাচামি। এবারের বাজেটে এই 2 প্রকল্পের উপর আলো ফেলা হলো কই? দেউচাপাচামির নামটা অর্থ প্রতিমন্ত্রীর গলায় একবার শোনা গেলেও তাজপুর বন্দর থেকে গেল আড়ালেই। তবে ঘোষণার খামতি নেই এবারেও। 5 লক্ষ চাকরির কথা বলল রাজ্য সরকার, কিন্তু কোন কোন ক্ষেত্রে হতে চলেছে এই চাকরি তার আভাস পর্যন্ত মিলল না। বছরে অন্তত 50 দিনের কাজের আশ্বাস মিলল, কিন্তু বাজেটে বরাদ্দের উল্লেখ রইল না। নিন্দুকে বলছে বাজেটের পেটকাটি চাঁদিয়াল তত্তর করে লোকসভার আকাশে উঠল। রঙিন সবুজ রঙের মাঞ্জা সুতো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। হাওয়া যেভাবে বইছে, ঘুরে ঘোঁত খাবে অথবা চেত্তা, নাকি শত্রুদের মুখে ছাই দিয়ে আরো ওপরের আকাশ ছোবে, তা জানতে অপেক্ষা করতেই হবে। ক্যালকাটা নিউজ। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পক্ষপাতিত্ব নিয়ে অধিবেশন শুরুর দিন থেকেই উত্তাল হয়ে আছে বিধানসভা। একেবারে প্রথমে ক্যাগ রিপোর্ট নিয়ে মুলতবি প্রস্তাব আনলে তা খারিজ করেন স্পিকার। বিক্ষোভ দেখান বিরোধীরা। এর পরের দিন নারী নির্যাতনের বিষয়ে মুলতবি প্রস্তাব আনলে তা পাঠের সুযোগ দিলেও তা নিয়ে আলোচনার প্রস্তাব খারিজ করেন স্পিকার। ফের বিক্ষোভে সামিল হয়েছিলেন বিজেপি বিধায়করা, কিন্তু এত বিক্ষোভের পরেও পক্ষপাতিত্ব থামেনি স্পিকারের দাবি বিরোধী মহলে। শুক্রবার বিধানসভার অধিবেশনে বিরোধীরা বন্ধ চা বাগান খোলা ও চা বাগানের শ্রমিকদের মালিকানা দেওয়ার দাবিতে মুলতবি প্রস্তাব আনলে তা নিয়েও আলোচনা খারিজ করেন স্পিকার। এরপরে বিক্ষোভ প্রদর্শন করতে করতে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা জানান, চা বাগানের শ্রমিকদের মালিকানা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সুযোগ দিলেন না স্পিকার। আমাদের দাবি আছে যে শ্রমিকরা যেখানে 150-200 বছর ধরে থাকছে, যে কোয়ার্টারগুলো রয়েছে, যে তাদের অধীনে রয়েছে শ্রমিকদের, সে জমিগুলোকে তাদের মালিকানা হক দিতে হবে। এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে বিধানসভায় একটি মুলতবি প্রস্তাব এনেছিলাম এবং স্পিকার সাহেবকে বলেছিলাম যে
উত্তরবঙ্গের একটি মূল ভিত্তি মূল শিল্প সেখানে বিস্তারিত আলোচনা করা হোক, কিন্তু সেখানে আমাদের অধ্যক্ষ মহোদয় আমাদেরকে আলোচনা করার কোনো সুযোগ দেয়নি। যে বিগত দিনে যেভাবে ঘটে আসছে সেভাবে আজকেও হয়েছে, আমাদের কোনো আলোচনার কোনো সুযোগ করে দেয়নি। তাই আমরা আজকে ওয়াকআউট করে বেরিয়ে আসি। আমাদের দাবি আছে। অপরদিকে বিরোধী দলনেতার দাবি, বিধানসভায় বিজেপির ভয় মিডিয়া সেন্টার বন্ধ করে রেখেছে তৃণমূল। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক জীবন থেকে বিশ্রাম নিতে হবে, আর তার ব্যবস্থা বিজেপি করবে বলেই সাফ জানালেন শুভেন্দু অধিকারী। আপনার ডেমোক্রেসি কনস্টিটিউশনের ফোর্থ পিলার হচ্ছে মিডিয়া, সেই মিডিয়ার বিধানসভার অবস্থা দেখুন। এতে আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা রুমে বসে ফেসবুক লাইভ করব, লিঙ্ক নিয়ে নেবেন। নো নিড মিডিয়া সেন্টার। আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে করব, বুঝেছেন? আমাদের কোনো অসুবিধা হবে না, আপনাদের অসুবিধা হবে। আর এটা সিক্স প্রিভিলেজ এগেনস্ট লিডার অফ অপোজিশন। আমরা আমাদের কাজ করব এবং আমরা আপনাকে প্রাক্তন করব এবং আপনাকে রাজনৈতিক বিশ্রাম নিতে হবে, সে ব্যবস্থা আমরা করব। সব মিলিয়ে সরগরম বিধানসভা অধিবেশনের গোটা পর্ব জুড়ে। তবে এই বিধানসভা অধিবেশন এবং রাজ্যের বাজেট পেশের পর লোকসভাকে পাখির চোখ করে বঙ্গে রাজনৈতিক সম্মুখ সমর শুরু যে হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় অপূর্ব দেবনাথ ও কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।